উড়িতে জঙ্গি হামলার পর দেশের উত্তপ্ত পরিস্থিতি অনেককে মনে করাচ্ছে সেই 1965 সালের যুদ্ধের কথা, এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও। মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বললেন, 65 যুদ্ধের সময়ও ভারতবাসীর মনে একই রকম ক্ষোভের আগুন জ্বলছিল। সেবারও ভারতকে যুদ্ধের উস্কানি দিয়ে কাশ্মীর দখলের ষড়যন্ত্র করেছিল পাকিস্তান। কিভাবে? আজ ঘণ্টাখানেকের এই সফরে ইতিহাসের পাতা থেকে সেই অধ্যায় তুলে আনবো আপনাদের সামনে। जिंदाबाद 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 जिंदाबाद। सदर अयूब ने ऐलान किया था कि वो दिल्ली तक चहलकदमी करते हुए पहुंच जाएंगे। वो बहुत बड़े आदमी हैं। मैंने सोचा कि उन्हें दिल्ली तक पैदल चलने की तकलीफ क्यों दी जाए, हम ही लाहौर की तरफ बढ़कर उनका इस्तकबाल कर लेते हैं। লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর তখন সবে একটা বছর কেটেছে। দেশ তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। শাস্ত্রীজির সামনে একাধিক রাজনৈতিক চ্যালেঞ্জ। ভারতের এই অস্থির অবস্থার সুযোগ নিতেই আসরে নামে পাকিস্তান। তারা ধরে নিয়েছিল চীনের সঙ্গে 62 যুদ্ধের পর ভারত দুর্বল হয়ে পড়েছে। পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেন। This was Zulfikar Ali Bhutto's war. ये उनकी लड़ाई थी। वो हार्डलाइनर थे और उन्होंने अयूब को बाध्य किया कि आप इस युद्ध को करिए, ये इससे अच्छा मौका आपको नहीं मिलेगा और ये लास्ट चांस है हमारे लिए, क्योंकि इसके बाद भारत की सेनाएं एक्सपैंड करेगी। 3 लाख से जाकर 8 लाख भारत की सेना हो जाएगी। थल सेना का जो स्ट्रेंथ है उतना हो जाएगा और फिर उसके बाद हमें कोई इससे मौका नहीं मिलेगा, इसलिए आप इसको युद्ध को करिए। কাশ্মীর দখলের স্বপ্নে মশগুল পাকিস্তান প্রথমে হামলা চালায় 1965 সালের মে মাসে। গুজরাতের কচ্ছের রণে পাক সেনা লাগাতার গুলি বর্ষণ শুরু করে। ভারতের মাটিকে কবজার লক্ষ্যে তাদের এই অভিযানের নাম ছিল অপারেশন ডেজার্ট। কচ্ছের রণ এমন একটি এলাকা যেখানে সীমান্ত নিয়ে কোনো বিবাদ ছিল না, কিন্তু এখানে ভারতের অন্তর্গত কঞ্জর কোট দখল করে নেয় পাকিস্তান। কচ্ছ হামলা আসলে ছিল পাকিস্তানের ষড়যন্ত্রের একটা অংশ। এই হামলার মাধ্যমে তারা ভারতীয় সেনার প্রস্তুতি বুঝে নিতে চাইছিল। শেষমেশ অবশ্য আন্তর্জাতিক মহলের চাপে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা হয়। जवाबी कार्रवाई में भारतीय सेना ने मोबिलाइज किया और ब्रिटेन के प्रधानमंत्री के मध्यस्थता से सीज फायर बुलाया गया और 1 जुलाई तक ये सिलसिला एक किस्म से रिजॉल्व हुआ। পাকিস্তানের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে হয় ভারতকে। পাকিস্তানকে 75 বর্গমাইল এলাকা ছেড়েও দিতে হয় তাদের। এতে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। সংসদে যারা শাস্ত্রীর সমালোচনায় সরব হন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন বিজয়ালক্ষ্মী পণ্ডিত, যিনি ততদিনে একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলে ফেলেছেন। रण ऑफ कच्छ के मामले में पहले तो आप लोग फैसला लेने से कतराते हैं। दरअसल प्रधानमंत्री और उनके कैबिनेट के साथी कोई फैसला ले ही नहीं पा रहे हैं। अध्यक्ष महोदय, द प्राइम मिनिस्टर and his colleagues have become the prisoner of indecision. অন্যদিকে যুদ্ধবিরতির পরও পাকিস্তান আবার নতুন করে কাশ্মীর দখলের ছক কষতে শুরু করে। ভারতকে তারা ক্রমাগত উস্কানি দিতে থাকে। লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধের পক্ষপাতী ছিলেন না, কিন্তু 5ই অগস্ট আস্তে আস্তে তিনি বুঝে যান যুদ্ধ ছাড়া আর কোনো গতি নেই। প্রধানমন্ত্রীর স্ত্রী ললিতা শাস্ত্রী সেদিন বাড়িতে পুজোর বন্দোবস্ত করেছিলেন। हम पाकिस्तान थे, शांति वार्ता में लगे हुए थे और पाकिस्तान अपने मुरी इलाके में घुसपैठिए तैयार कर रहा था। अब मुझे अयूब खान की नीयत पे जरा भी शक नहीं है। वो हमसे लड़े बिना मानेंगे नहीं। हम उन्हें सबक सिखाए बिना नहीं छोड़ सकते।
1962 যুদ্ধের 3 বছরের মধ্যেই ভারতের আকাশে ফের যুদ্ধের মেঘ ঘনাতে শুরু করে। চীনের সঙ্গে যুদ্ধের ক্ষত তখনও টাটকা। পাকিস্তান সেই ক্ষতকেই খুঁচিয়ে ভারতকে রক্তাক্ত করতে চাইছিল। পাক প্রেসিডেন্ট আইয়ুব খান এবং বিদেশমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ভেবেছিলেন চীনের সঙ্গে যুদ্ধের ধাক্কা ভারতীয় সেনারা সামলে উঠতে পারেনি, তাই কাশ্মীর দখলের এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। 1965 সালের আগস্ট মাসে হাজি পীর পাস দিয়ে প্রায় 30,000 অনুপ্রবেশকারীকে একেবারে পরিকল্পনা মাফিক ভারতে ঢুকিয়ে দেয় পাকিস্তান। এটাই ছিল পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার। ভৌগোলিক অবস্থানের নিরিখে ভারতের কাছে হাজি পীর পাস ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই জায়গা ধরে রাখতে ভারত কার্যত মরিয়া হয়ে ঝাঁপায়। কিভাবে? দেখুন সেই রুদ্ধশ্বাস অপারেশন। হাজি পীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখান থেকে শ্রীনগর এবং পুঞ্চের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। ফলে অনুপ্রবেশকারীদের আটকানো ছিল একান্তই জরুরি। হাজি পীর নিজেদের হাতে রাখতে দুদিক দিয়ে হামলার পরিকল্পনা করে ভারত। পূর্ব দিক বরাবর এগোতে বলা হয় পাঞ্জাব রেজিমেন্টকে, আর প্যারামিলিটারি রেজিমেন্টকে এগোতে বলা হয় পশ্চিম দিক থেকে। রাতের অন্ধকারে পাহাড় চড়তে শুরু করেন তারা। দিনের আলো ফুটতেই তারা আক্রমণ শুরু করেন। পাক অনুপ্রবেশকারীরা কিছু বুঝেই উঠতে পারেনি। 28 আগস্ট এখানে ওড়ে ভারতের পতাকা। মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার। এরপরই পাকিস্তানের উদ্দেশ্যে লাল বাহাদুর শাস্ত্রী হুঁশিয়ারি দেন, अगर तलवार की नोक पर या एटम बम के डर से कोई हमारे देश को झुकाना चाहे, दबाना चाहे, ये देश हमारा दबने वाला नहीं है। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান আর বিদেশমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর অবশ্য এরপরও শিক্ষা হয়নি। একবার মুখ থুবড়ে পড়েও তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল আবার নতুন করে বুনতে শুরু করেন। আসলে পাকিস্তান ভেবেছিল আমেরিকার সাহায্য নিয়ে ভারতকে অনায়াসে পর্যদুস্ত করা যায়। আমেরিকার ভরসায় ভারতের বিরুদ্ধে অপারেশন গ্র্যান্ড স্ল্যাম শুরু করে পাকিস্তান। তারিখটা 1965 সালের 1 সেপ্টেম্বর। अख्तर हुसैन मलिक जो 12 डिवीजन के जीओसी थे पाकिस्तान के, उन्होंने ये कंसीव किया था प्लान को, इस प्लान को बनाया था कि छम जोरियां से एक बड़ा हमला करें टैंक्स को लेकर, आर्टिलरी को लेकर, जिसका टारगेट था या जिसका ऑब्जेक्टिव था कि अखनूर ब्रिज को कैप्चर किया जाए पहले, जिससे नौशेरा, पुंछ, राजौरी को कट ऑफ किया जाए और उसके बाद जम्मू की तरफ बढ़ा जाए आगे, जिससे कि पूरा कश्मीर भारत से अलग हो सकता है। অপারেশন গ্র্যান্ড স্ল্যামের পরিকল্পনা অনুযায়ী জম্মু কাশ্মীরের চম্বায় ভারতীয় সেনার ওপর গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। छम का इम्पोर्टेंस यही था कि वो एक डोमिनेट करती है उस मतलब आपका जो मेन रूट है आगे जम्मू कश्मीर को, वहाँ से उसको आप एक बारी अंदर जाते हैं तो आप वो चिकन नेक के जरिए सप्लाई रूट को बंद कर सकते हैं। চাম্বা হাতছাড়া হওয়ার অর্থ ছিল জম্মু কাশ্মীর বেহাত হয়ে যাওয়া। অথচ পাক বাহিনীর আক্রমণের মুখে ভারতীয় সেনা ক্রমশ পিছু হটছিল। সেনা আধিকারিকরা বুঝতে পারছিলেন পাকিস্তানকে আটকাতে বায়ুসেনার সাহায্য প্রয়োজন। এই পরিস্থিতিতে একদিন সাউথ ব্লকের একটি গোপন কক্ষে প্রতিরক্ষামন্ত্রী ওয়াই.বি. চৌহানের সঙ্গে বৈঠকে বসেন জেনারেল জে.এন. চৌধুরী এবং এয়ার মার্শাল অর্জুন সিংহ। जनरल चौधरी, छम में फौज पाकिस्तान को रोक क्यों नहीं पा रही? सर, पाकिस्तान अपनी हैवी आर्टिलरी के साथ आगे बढ़ रहा है। हमारी आर्टिलरी इसलिए आगे नहीं बढ़ पा रही क्योंकि आगे पुल कमजोर है। फिर? सर, हमें पाकिस्तान की तोपों को रोकने के लिए अपनी एयरफोर्स से बमबारी करवानी पड़ेगी।
तो क्या अर्जन सिंह जी एयरफोर्स के लिए तैयार है? एयरफोर्स इज रेडी सर, पर इसका मतलब है लड़ाई को आगे फैलाना, और इसका फैसला आप ही को लेना होगा। মন্ত্রিসভার অনুমতি ছাড়া বায়ুসেনাকে কাজে লাগানো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রতিরক্ষা মন্ত্রী ওয়াই.বি. চৌহান সেই সিদ্ধান্তটাই নিয়ে ফেললেন। ये अटैक आया था छम सेक्टर में, तो जनरल चौधरी और एयर मार्शल अर्जन सिंह, तब एयर मार्शल अब मार्शल ऑफ द एयरफोर्स अर्जन सिंह, डिफेंस मिनिस्टर के पास गए तो उन्होंने कहा कि उनसे पूछा मार्शल अर्जन सिंह से कि कितना टाइम लगेगा एयरफोर्स को तैयार होने में। उन्होंने कहा आधा घंटा, और 1 घंटे के अंदर जो है उन्होंने ये बहुत पुराना जहाज होता था 1948 में जो जेट्स हिंदुस्तान में आए थे, वैम्पायर्स, वो लॉन्च किए। বায়ুসেনা আসরে নামার ফলে ভারতীয় জওয়ানদের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকখানি বেড়ে যায়, তবে কিছুটা সময়ের জন্য। কারণ চাম্বা দখলে পাকিস্তান সমস্ত শক্তি প্রয়োগ করে। জম্মু কাশ্মীরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল। এর মধ্যে জেনারেল জে.এন. চৌধুরী একদিন রাতে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে দেখা করতে চান। सर, अब हमें बड़ा फैसला लेना ही होगा, पाकिस्तान को जवाब देना ही होगा। तो फिर आप ऐसा करते क्यों नहीं? दरअसल अब हमें दूसरी ओर जवाबी मोर्चा खोलना होगा, पंजाब की तरफ से। मतलब अब लाहौर की तरफ हमें अपनी सेना को भेजना होगा। ये एक अंतर्राष्ट्रीय सीमा है सर, इसे पार करना ही होगा। घुसपैठिए जहां से कश्मीर में आए थे, वो भी एक अंतर्राष्ट्रीय सीमा है। आप सीमा पार कीजिए। सर, आप जानते हैं इसका मतलब क्या होगा? मैं जानता हूं इसका अर्थ क्या है, तभी मैं आपसे ये करने के लिए कह रहा हूं। आप सीमा पार कीजिए। सेना प्रमुख आए हुए हैं, एयर मार्शल अर्जन सिंह जो अभी जीवित हैं, मार्शल एयरफोर्स हैं, जनरल चौधरी और नेवी के सोमन, ये 3 लोग आए थे। और साथी जी को उन्होंने ये गंभीरता बताई कि इस तरह से बहुत ही गंभीर मसला है, और साथी ने तुरंत कहा कि हमें और फ्रंट्स खोलने चाहिए, आपको मेरी तरफ से पूरी इजाज़त है, आप नए मोर्चे खोलिए और उसमें लाहौर को भी शामिल करिए। আন্তর্জাতিক মহলে বলা হতো লাল বাহাদুর শাস্ত্রী নাকি খুব দুর্বল প্রধানমন্ত্রী ছিলেন, সিদ্ধান্তহীনতায় ভুগতেন। কিন্তু 65 যুদ্ধে তার একটি দৃঢ় সিদ্ধান্ত একেবারে ইতিহাসের মোড়ই ঘুরিয়ে দেয়। পাকিস্তান কখনো ভাবতেও পারেনি লাল বাহাদুর শাস্ত্রীর মতো মানুষ এই রকম একটা সিদ্ধান্ত নিতে পারেন, আর সেই সিদ্ধান্তই পাকিস্তানকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেয়। কি ছিল সেই সিদ্ধান্ত দেখুন। জম্মু কাশ্মীর ছাড়া রাজস্থান এবং পাঞ্জাবেও ভারত পাকিস্তানের সীমান্ত রয়েছে, আর এই 2 সীমান্ত দিয়েই ভারতীয় জওয়ানদের এগোনোর ছাড়পত্র দিয়ে দেন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তার এই সিদ্ধান্তই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। 7 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত শিয়ালকোটে ভয়ঙ্কর যুদ্ধ চলে। চারিদিকে তখন শুধু ট্যাঙ্ক আর গোলাগুলির শব্দ, হাওয়ায় ভাসছে বারুদের গন্ধ। মুখোমুখি যুদ্ধে 2 দেশের প্রায় 400টি ট্যাঙ্ক। এই যুদ্ধে আমেরিকা থেকে পাওয়া অত্যাধুনিক ট্যাঙ্কগুলিকে নামায় পাকিস্তান, কিন্তু ভারতের হামলার মুখে তাদের 97টি প্যাটার্ন ট্যাঙ্ক কার্যত ধ্বংস হয়ে যায়। 28টি ট্যাঙ্ক ভারত কবজা করে নেয়। ভারতীয় সেনা পাকিস্তানের সীমান্ত পার করে একেবারে লাহোরের কাছাকাছি পৌঁছে যায়। কাশ্মীরের হাজি পীর পাসও ততদিনে ভারত নিজেদের দখলে নিয়ে ফেলেছে। শিয়ালকোট ছিনিয়ে নেওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কাশ্মীর দখল ভুলে পাকিস্তান তখন লাহোর ও শিয়ালকোট বাঁচাতে ব্যস্ত।
আমরা যখন ঢুকলাম তখন রাত্রির একটা, তখন অবশ্য সময়ের খেয়াল থাকতো না, তখন রাত্রির 1-2 বেজে গেছে হয়তো। সেই সময় আমাদের সিও এসে বললেন, আমাদের সঙ্গে হ্যান্ডশেক করলেন। আমি বললাম স্যার রাত 1টার সময় হ্যান্ডশেক করছেন কেন? বললো দেখো তোমাদের আমি অনেক বকাবকি করেছি, কালকের দিনটা পার হলে আবার তোমাদের বকতে শুরু করব, কালকের দিনটা যদি পার না হয় সেই জন্য তোমাদের সঙ্গে আমি হ্যান্ডশেক করব, এইটাও মনে আছে আমার। শেষমেশ এই বিষয়ে হস্তক্ষেপ করে রাষ্ট্রপুঞ্জ। 20শে সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হয়। 22শে সেপ্টেম্বর ভারত পাক যুদ্ধবিরতির নির্দেশ জারি হয়। আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান রেডিওয়ে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। आज सुबह हमने पाकिस्तान की अफवाज के नाम ये हुक्म जारी किया है कि वो 23 सितंबर को सुबह के 3 बजे से फायरिंग बंद कर दें। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীও যুদ্ধ শেষের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। My dear countrymen, at 3:30 this morning, hostilities between India and Pakistan, which began on the 5th August with an invasion of infiltrators, came to an end. ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়ে যায়। বায়ুসেনার হামলে থেকে বাঁচতে ব্ল্যাকআউট অর্থাৎ ঘরের আলো নিভিয়ে রাখার আর প্রয়োজন ছিল না। তবে পাকিস্তানের 710 বর্গ কিলোমিটার অর্থাৎ দিল্লির অর্ধেক আয়তনের এলাকা তখনও ভারতের কবজায়। আর তার থেকেও বড় কথা, পাকিস্তানের সবচেয়ে বড় শহর লাহোর কবজা করতে ভারতের আর মাত্র কয়েক ঘন্টা লাগত। লাহোর পুরোপুরি দখল না করাটাও লাল বাহাদুর শাস্ত্রীর যথেষ্ট বড় সিদ্ধান্ত ছিল, জানিয়ে আজও বিতর্ক রয়ে গিয়েছে। রাতারাতি লাল বাহাদুর শাস্ত্রীর ইমেজটাই বদলে যায়। তখন তিনি এমন একজন প্রধানমন্ত্রী যার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে। সে সময় শাস্ত্রী যেখানেই যেতেন কাতারে কাতারে মানুষ তাকে অভ্যর্থনা জানাতে হাজির হতো। सदर अयूब ने ऐलान किया था कि वो दिल्ली तक चहलकदमी करते हुए पहुंच जाएंगे। वो बहुत बड़े आदमी हैं। मैंने सोचा कि उन्हें दिल्ली तक पैदल चलने की तकलीफ क्यों दी जाए, हम ही लाहौर की तरफ बढ़कर उनका इस्तकबाल कर लेते हैं। एक बात और वो ये कि आज जहां जवान अपना खून बहा रहे हैं, वहां मैं किसानों से निवेदन करना चाहता हूं कि वे अपनी मेहनत करें, पूरी तरह से मेहनत करें। ये 2 नारे मुझे लगता है आज देश के लिए बहुत जरूरी हैं। तो ये नारे मैं आपके सामने कहता हूं और आपसे आशा करूंगा कि आप इन्हें दोहराएंगे। जय जवान, जय जवान, जय किसान, जय किसान, जय किसान, जय किसान। अरे बोलिए, जरा जोर से बोलिए, क्या धीमी आवाज से बोलते हैं आप? बोलिए, जय जवान, जय किसान, जय जवान, जय किसान, जय किसान, जय किसान, जय जवान, जय जवान, जय किसान। এই 65 যুদ্ধে পাকিস্তানের আত্মবিশ্বাস একেবারে ধুলোয় মিশিয়ে দেয় ভারত। ভারতীয় সেনার কাছে তাদের পর্যদস্তুত হতেই হয়, সেই সঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতির ধাক্কাও সামলাতে হয়। শতাধিক ট্যাঙ্ক পাকিস্তানের ধ্বংস হয়। তবে ইতিহাসবিদরা বলেন এই সব কিছুর থেকে বড় বিষয় হলো এই যুদ্ধে আমাদের দেশ দেখিয়ে দেয় ভারতকে দুর্বল ভাবাটা কত বড় ভুল। অনৈতিক আগ্রাসনের বদলা নিতে প্রয়োজনে ভারত পাকিস্তানে ঢুকে হামলা চালিয়ে আসতে পারে। এবার উড়ি হামলার পরও পাকিস্তানকে সেই রকমই কড়া শিক্ষা দেওয়ার পক্ষে সওয়াল করছেন কেউ কেউ। মোদি বলছেন উড়ির হামলাকারীরা কেউ রেহাই পাবে না। কিন্তু শেষমেশ মোদি কি পারবেন লাল বাহাদুর শাস্ত্রী বা ইন্দিরা গান্ধী হতে? দু দেশের হাতেই যখন পরমাণু অস্ত্র, তখন এই 2016তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন, কোনো সন্দেহ নেই। আপাতত সীমান্তের যাবতীয় খবরের দিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে।